যে এত এনার্জেটিক কিভাবে থাকেন সবসময়? আমি সবসময় বলি যে মাধ্যমিক নিরক্ষরতা দূরীকরণের পরীক্ষা। জিম ছাড়িনি, কে বলেছে জিম ছেড়েছি? এই তো দেখো, এই তো এটা জুম করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস। হাউ টু ডিল উইথ রিয়েল অ্যানালিসিস, জয়েন অঞ্চগতি ক্লাসেস। এবং আমি এটাও বলেছিলাম একটা গল্প যে একটা ম্যাথামেটিশিয়ান ছিল যে তখনকার সময় একটা বড় পোয়েট, বিশাল বড় পোয়েটের সমস্ত কবিতা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে ডিসক্রাইব করে দিয়েছিল। তারপরে যখন ওই হয় না যেটা ওই 11-12 যেটা উড়নচণ্ডী হয়ে যাওয়ার পরে, লাইফে কিছু হার্টব্রেক দেখার পরে ভেবেছিলাম যে রকস্টার হবে। স্যার ম্যাথস অনার্সের স্টুডেন্টদের কি রিলেশনশিপে যাওয়া উচিত? ম্যাথস অনার্সদেরই যাওয়া উচিত, বাট আমি এটা বলতে পারবো যে আমাকে যদি কেউ এন্টারটেইন করতে পারে সেটা একমাত্র ও। একজন করেছে, ডু ইউ বিলিভ ইন গোস্ট অর নেগেটিভ এনার্জিস? হোয়াটস ইউর ওপিনিয়ন অন দিস? আমার থেকে ভূতের বেশি ভয় কেউ পায় না। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা ফান সেগমেন্ট নিয়ে এসেছি। তোমাদের হয়তো খেয়ালে রয়েছে যে আমরা কিছুদিন আগে ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেলের অয়ন চক্রবর্তী ক্লাসের তরফ থেকে একটা পোস্ট করেছিলাম Q&A ভিডিওর শ্যুট করার জন্য। তো সেখানে তোমরা প্রচুর জন কমেন্ট করেছো, বাট আমাদের পক্ষে তো সবার কমেন্ট নেওয়া সম্ভব হয়নি। তো কিছু মুষ্টিমেয় কমেন্ট নিয়ে আমরা আজকের ভিডিওটা শ্যুট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাথে রয়েছে তোমাদের অয়ন চক্রবর্তী স্যার। স্যারের এই বিষয়ে কোনো আইডিয়া নেই কি কোশ্চেন এসছে কি না এসছে, যা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। সম্পূর্ণটাই কাইন্ড অফ র ভিডিও একটা থাকতে চলেছে। তো অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে ভিডিওটাতে, তো তোমরা দেখতে থাকো, শেষ অবধি দেখবে। আর যাদের যাদের কোশ্চেনের আনসার আমরা করব তারা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে তোমাদের শো সাম লাভ। তো বেশি দেরি না করে আই থিঙ্ক উই শুড স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমরা নিয়েছি তোমাদের তরফ থেকে স্যারের জন্য, সেটা হচ্ছে, স্যার আমার ম্যাথস খুব ভালো লাগে কিন্তু মার্কস আসে না, তো এটার ওপর আপনি কি বলতে চান? এটা বলতে চাই যে এটা খুব ভালো কোশ্চেন, এটা অনেকেরই কোশ্চেন, এবং এটা আমারও কোশ্চেন ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? তো মার্কস আসে না তার একটাই কারণ হচ্ছে ম্যাথামেটিক্সের যেমন একটা সাবজেক্ট যে শুধুমাত্র ট্যালেন্ট থাকলে হয় না, এটাকে প্র্যাকটিস করতে হয় মারাত্মক লেভেলের। তো বাদ বাকি ফিজিক্স বা কেমিস্ট্রি সবেতেই প্র্যাকটিস করতে হয়, বাট ম্যাথামেটিক্স একটু বেশি প্র্যাকটিস করতে হয়, এটা আমার পার্সোনালি মনে হয়। তো যদি কোনো মার্কস না আসে তাহলে, এবং তুমি যদি কনসেপচুয়ালি ব্যাপারটা ভালো করে বোঝো, তো প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। আমি একটা খুব ভালো এক্সারসাইজ সবাইকে বলি, সবাই এটা দিয়ে খুব বেনিফিট হয়, যে কোনো অঙ্ক দুবার দেখে 3 বার না দেখে, ঠিক আছে? যদি এটা করতে না পারো, 2 বার দেখে তুমি অঙ্কটা করবে, তুমি যতবারই অঙ্কটা তোমার ইজি হোক না কেন 2 বার দেখে 3 বার না দেখে লিখবে, তাহলে তোমার ওই অঙ্কটা মোটামুটি 2 থেকে 3 মাস মনে থাকবে যেভাবে তুমি অঙ্কটা করেছিলে। আর যদি এটা না পড়ো তাহলে 2 বার দেখে 1 বার না দেখে অ্যাটলিস্ট এটুকুনি করো, তোমার আলটিমেটলি কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমার মনে হয় পার্সোনালি। সো যে কোশ্চেনটা করেছিল আই থিঙ্ক সে তোমার রিপ্লাইটা পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন, এটা হয়তো আমি যদি কোশ্চেন করতাম তাহলে এটা আমারও কোশ্চেন হতো, যে এত এনার্জেটিক কিভাবে থাকেন সবসময়, মানে এত ক্লাসের মাঝখানে এত কিছু সামলে সবসময় স্টুডেন্টদের সেই সেম এনার্জি দিয়ে পড়ানোটা কিভাবে পসিবল হয়? এনার্জি নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছে, তবে এনার্জির সবথেকে মেন সোর্সটা হচ্ছে একটা হ্যাপি হোম এনভায়রনমেন্ট, যেটা আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আমার জন্য তৈরি করে, সবথেকে ভালো এনভায়রনমেন্টটা তৈরি করে, এবং সেই এনভায়রনমেন্টের জন্যই আমি আলটিমেটলি সব কিছু ভুলে গিয়ে পড়ানোর প্রতি ফোকাস করতে পারি। এটা সবথেকে বেশি দরকার। নেক্সট হচ্ছে এক্সারসাইজ। তুমি যদি ভালো করে এক্সারসাইজ না করো, সে তোমাকে জিম গিয়ে মাসেল ফোলাতে হবে না, বাট তুমি যদি এক্সারসাইজ না করতে পারো তোমার কিন্তু আলটিমেটলি লেথার্জি চলে আসবে। অনেকের হয় যে এক্সারসাইজ না করে তারা এনার্জেটিক থাকে, বাট তারা খুব ব্যতিক্রম মানুষ, তারা অনেক হাই লেভেলের মানুষ। বাট আমার মতন সাধারণ মানুষ আমি বলতে পারি যে আমি যদি এক্সারসাইজ না করতাম, আমি যদি জিমে না যেতাম, আমার এনার্জি কিন্তু থাকতো না কোনো দিন। ছোটোবেলায় খুব প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেছি, সেই আলটিমেটলি ডিএনএটা রয়ে গেছে বা সেই অভ্যাসটা রয়ে গেছে, তো সেটা থেকেই আমি এখনও পর্যন্ত করে খাচ্ছি, নাহলে আমার পক্ষে কোনো দিন পসিবল হতো না এরকম এনার্জেটিক থাকা। আর আমি সত্যি এনার্জেটিক থাকি, আমি প্রচুর লেভেলে এনার্জেটিক থাকি। আমার পার্সোনালি মনে হয় দিনে 6টা-7টা ক্লাস নিতে আমার কোনো সমস্যা হয় না। লাস্টে গিয়ে একটু প্রবলেম হয়, বাট কোনো প্রবলেম হয় না, এনার্জি আমার ভরপুর আছে আর কি। নাইস আনসার। আর নেক্সট কোশ্চেন আই থিঙ্ক আপনারই কোনো একজন স্টুডেন্ট যে এখন 3rd সেমিস্টার রয়েছে সে করেছে, সেটা হচ্ছে, স্যার আমাদের 3rd সেমিস্টারে সিইউ যে সিলেবাসটা রেখেছে সেটা কি ঠিক আদৌ বাস্তবে সেরকম সিলেবাস কি রাখা কখনো সম্ভব? একজন স্টুডেন্টের পক্ষে কি সেই সিলেবাস নিয়ে পড়াশোনা করা সম্ভব? 3rd সেমিস্টার অবধি সিলেবাসটা বাস্তব, মানে তোমাদের যদি বলি সিইউ 1st, 2nd, 3rd এই 3টে সেমিস্টারে ম্যাথামেটিক্স মেজরের যে সিলেবাসটা করেছে ওটা ঠিকঠাক সিলেবাস,
এরপরের থেকে যেই সিলেবাসটা হতে চলেছে তোমাদের, ওটা কিন্তু আনএক্সপেক্টেড সিলেবাস। মানে আমার এটা পার্সোনালি মনে হয় যে ফোর্থ সেমিস্টার থেকে কিন্তু ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্টদের উপরে মারাত্মক একটা চাপ, শুধু মারাত্মক বলাটা ভুল হবে, অতিরিক্ত পরিমাণে মানে ইমেন্স প্রেশার আসতে চলেছে। বিকজ থার্ড সেমিস্টার অবধি 3টে পেপার ছিল, এই 3টে পেপারে রিয়েলিস্টিক পেপার, রিয়েল অ্যানালিসিস আছে, গ্রুপ থিওরি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এবং তোমার এলপিপি আছে, এলপিপি গেম থিওরি আছে। তো এটা রিয়েলিস্টিক পেপার, থার্ড সেমিস্টারে থাকেই জিনিসটা। বাট ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, পরে যতগুলো সেমিস্টার আছে এটা মারাত্মক লেভেলের ডিফিকাল্ট। প্লাস সিক্স সেমিস্টার অব্দি ম্যাথামেটিক্স মাইনর, মানে তোমাদের মাইনার সাবজেক্টগুলো আছে। আমাদের সময় সেকেন্ড ইয়ারের পরে আর পাস ছিল না, মাইনার ছিল না। তোদের বেলা তো আমি সিবিসিএসে সেকেন্ড ইয়ারের পরে আর মাইনার থাকে না, বাট এবার থার্ড ইয়ার অবধি পুরো মাইনার। এবং অবাকভাবে কি আমার খারাপ লাগছে এটা স্টুডেন্টদের কথা ভেবে, যে ফিফথ আর সিক্স সেমিস্টারে তোমাদের দুটো মাইনার পড়তে হবে। মানে কারো যদি ম্যাথামেটিক্স মেজর থাকে এবং ফিজিক্স আর কেমিস্ট্রি মাইনার, কেমিস্ট্রিতে মাইনার থাকে, তাহলে যার ফিফথ আর সিক্স সেমিস্টারে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো মাইনারই পরীক্ষা দিতে হবে, ফিফথেও সিক্সথেও, প্লাস 4খানা বড় বড় পেপার। তো এটা বিভৎস বাজে একটা সিলেবাস, অনেক ডিফিকাল্ট, মানে মারাত্মক ডিফিকাল্ট জিনিস। আলটিমেটলি মানে শিখবে না কেউ, মানে যাই হোক আর কি, ভালো হোক সবার, আমি এটাই চাই। তো যারা এখন থার্ড সেমিস্টারে রয়েছে তারা তো শুনলেই, তো গিয়ার আপ ফর ফোর্থ সেমিস্টার। সো মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। আই মিন, যতটুকু আমি জানি এখানে অনেক বিষয় নিয়ে এখন অয়ন চক্রবর্তী ক্লাসেসে পড়ানো হচ্ছে। তো একজনের জানতে ইচ্ছে করছে যে ফিজিক্স আইআইটি জ্যামের জন্য কোনো ভালো টিচার কখনো আসবে কিনা। আমরা ফিজিক্স মাইনরের টিচার রেখেছি আমাদের এখানে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, সমস্ত সাবজেক্টের মাইনরের টিচার অ্যাভেলেবেল আছে। ফিজিক্স অনার্সের টিচার অয়ন চক্রবর্তী ক্লাসে নেই। ফিজিক্স বা কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স এর অনার্সের টিচার আমাদের অ্যাভেলেবেল নেই। সত্যি কথা বলতে আমরা সেরকম জানিও না যে কারা আলটিমেটলি আইআইটি জ্যাম পড়ান ফিজিক্সের। তবে আমাদের কোচিংয়ে এই মুহূর্তে আসবে না সেটা আমি শিওর, বিকজ আমরা এই মুহূর্তে বাদবাকি সাবজেক্টের মেজর নিয়ে একদম ইন্টারেস্টেড নই। আমরা আস্তে আস্তে 11-12-এর দিকে মুভ করছি এবং আমাদের ম্যাথামেটিক্স মেজর এবং বাদবাকি সাবজেক্টের মাইনরগুলো পুরো দমে চলবে। বাট আমরা কিন্তু এখন আস্তে আস্তে 11-12-এর দিকে মুভ করছি। সো আমাদের অনার্সটাকে ডিফারেন্ট সাবজেক্টের অনার্সের টিচার বা আইআইটি জ্যামের টিচার আমাদের এখানে আপাতত 4-5 বছরে আমরা তো দেখতে পাচ্ছি না যে আসবে। আচ্ছা, সো আই থিঙ্ক অ্যানাউন্সমেন্ট হয়তো করেই দিয়েছেন অয়ন স্যার, বাট তাও তোমরা জানতে পেরে গেলে যে আমরা নেক্সট ইয়ার 11-12-এ মুভ করছি। তো 11-12-এর স্টুডেন্টরাও আই থিঙ্ক তোমরা রেডি হয়ে যাও এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, আই থিঙ্ক হাউ ক্যান আই গেট 100 আউট অফ 100 ইন ম্যাথমেটিক্স মাধ্যমিক? মাধ্যমিক, হ্যাঁ দেখো, আমি সবসময় বলি যে কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল হলেও আমি সবসময় বলি যে মাধ্যমিক নিরক্ষরতা দূরীকরণের পরীক্ষা। ঠিক আছে, এটা শুনতে যদি তোমাদের খারাপও লাগে, এটা বাস্তব, কিছু বলার নেই বাবা, মানে এটা বাস্তব। মাধ্যমিক নিরক্ষরতা দূরীকরণের পরীক্ষা মানে এটা এতটাই ইজি লেভেলের একটা এক্সাম, এবং মাধ্যমিকে যদি কেউ ভালো রেজাল্ট করে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, দ্যাট ডাজন্ট মিন তুমি আলটিমেটলি গ্র্যাজুয়েশনে গিয়ে কিছু করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, বাট অনার্সে গিয়ে 1-2 বছর হারিয়ে গেছে, মানে ফেল করে গেছে। এরকম প্রচুর এক্সাম্পল আমার কাছে আছে। সো এটা নাথিং টু ডু উইথ তারা বিপথে চলে গেছে বা ব্যাপার স্যাপার না, তারা যেই লেভেলের পড়াশোনা মাধ্যমিকে করতো বা যেভাবে পড়াশোনা মাধ্যমিকে করতো সেই লেভেলের পড়াশোনা উচ্চ মাধ্যমিকে করেছে, বাট তারা আলটিমেটলি ভালো রেজাল্ট করতে পারেনি। উচ্চ মাধ্যমিকে হয়তো দারুণ রেজাল্ট করেছে, সেই লেভেলের পড়াশোনায় অনার্স থেকেই করেছে, তারা ভালো রেজাল্ট করতে পারেনি। 3টে ডিফারেন্ট সেগমেন্ট, অনেকটা আলাদা সেগমেন্ট। তো বাবা, মাধ্যমিকে 100-100 পাওয়ার কথা এখন ভাবিস না। আর তুই যদি ভাবিস যে 100-100 পাবি, তাহলে তুই পাবি না। ঠিক আছে, গো উইথ দ্য ফ্লো। মানে তোর টার্গেটটা হবে যে তোর ওই 3 ঘন্টায় তুই ম্যাক্সিমাম নাম্বার অ্যান্সার করে আসতে পারবি। ঠিক আছে, আর তুই যদি 100-100 টার্গেট নিয়ে যাস, হয় না জেনারেলি। ঠিক আছে, ওকে, আমি 100-100 টার্গেট নিয়ে গেছিলাম, আমি 98 পেয়েছিলাম। এবং বিশ্বাস করে আমি 100-100 টার্গেট নিয়ে গেছিলাম বলেই আমি 98 পেয়েছিলাম, নাহলে আমার 2 নম্বর কেউ কাটতে পারতো না। ঠিক আছে, সেই রকমভাবে আমাকে আমার স্যার তৈরি করে দিয়েছিল। তো আমরা 6টা বই সলভ করেছি প্রচুর। আর মাধ্যমিকে 100-100 পায় প্রচুর লোকে পায়। এর জন্য শুধুমাত্রই নিজের টেক্সট বইটা ছেড়ে আরও 4-5টা বই করিস। যেরকম আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বলতে পারি যে অমলকে ভৌমিক, দারুণ হাই স্ট্যান্ডার্ডের বই, এটা করতে পারিস। শক্তিপদ মাইতি, ভুলে গেছি আমি বইটার নাম, এটাও খুব ভালো বই। এবং ডিফারেন্ট বই সলভ করার চেষ্টা করিস, পেরে যাবি। বাট 100-100 টার্গেট নিয়ে পরীক্ষা দিতে যাস না, মানে লাভ নেই কোনো খুব একটা। ঠিক আছে, ওকে, তোর 11-12 এটাতে কোনো হেল্প করবে না 100-100 পাওয়াটা। তার থেকে তুই ভালো রেজাল্ট কর, ম্যাক্সিমাম নিজের এফোর্টটা দেওয়ার চেষ্টা কর নিজের পরীক্ষাতে, দেখবি তোর ভালো হবে। অল দ্য বেস্ট। আই মিন, অ্যাজ আ ফান ফ্যাক্ট, আমিও মাধ্যমিকে 90-80 পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 100-100 আজ অব্দি কখনো পাইনি।
এটা আমার আমি class ইচ্ছে। 1 এ পেয়েছিলাম। হ্যাঁ, আমি তাও পাইনি। তো এটা আমার ইচ্ছে আছে যে মাধ্যমিকে 100তে 100। যাকে একজন কমেন্ট করেছে জিম ছেড়ে দিয়েছেন। জিম ছাড়িনি, কে বলেছে জিম ছেড়েছি আমি? এই তো দেখো, এই তো এটা জুম করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস। কোনো সমস্যা নেই, জিম ফিম ছাড়িনি। জিম ছাড়লে এগোতে পারবো না, জিম ছাড়লে আমার অনেক প্রবলেম হয়ে যাবে। একটা মানুষের, যে কোনো পুরুষ বা মহিলা, একটা মানুষের ফিজিক্যাল ফিটনেসটা ডাইরেক্ট ইম্প্যাক্ট করে মেন্টালের উপরে, ঠিক আছে? তুমি কতটা ভালো অ্যাক্টিভ থাকছো, তুমি কতটা ভালো ডিসিশন নিতে পারছো, সমস্ত কিছু ডিপেন্ড করে তুমি কতটা ভালো ফিজিক্যালি ফিট। এটা আমার পার্সোনালি মনে হয়, মানে এটা আমার জন্য তো খুব হেল্প করে। এরকম অনেক মোটা মোটা, এরকম মুকেশ আম্বানির কথা অনেকে বলবে, কোথায় জিম করে, ও কি দুর্দান্ত। আমি তো মুকেশ আম্বানি না, মুকেশ আম্বানি লাগে না জিম। মুকেশ আম্বানি সেরকম মেন্টাল ক্ল্যারিটি আছে, মুকেশ আম্বানি দুর্ধর্ষ ব্রেন ওয়ার্ক করতে পারে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া। বাট সবাই গড গিফটেড হয় না, মানে আমি তো না, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক বিরাট কোহলিও না। হ্যাঁ, তো এরকম অনেক মানুষ আছে যারা ফিজিক্যালি ফিট না থাকলে তাদের আলটিমেটলি কিন্তু ক্ল্যারিটি বা ডিসিশন মেকিং এবিলিটিটা হারিয়ে যায়। জিম না করলে আই থিঙ্ক এক্সারসাইজটা মাস্ট, এক্সারসাইজ একদম মাস্ট। আমি প্রত্যেকটা মানে ছেলে মেয়েকে বলবো যে তোমরা এই এক্সারসাইজটা অ্যাটলিস্ট করো। মানে এক্সারসাইজটা, মানে বাবা মা খুব খুশি হবে যে যদি মোবাইলটা ছেড়ে গিয়ে সে একটু সকালবেলা দৌড়ে আসলো বা একটু এক্সারসাইজ করে আসলো। আর এখন তো খেলাধুলা সব উঠে গেছে বিকেলবেলা, তো আমার মতে এখন একটু এক্সারসাইজটা মাস্ট। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ব্যাপারটা বলি যে এক্সারসাইজটা তুমি করবেই করবে নিজের লাইফে। এবং এটা ভুল কথা যে 18 বছরের আগে এক্সারসাইজ করা উচিত না। এগুলো কোনো পুরোপুরি ডাক্তাররা কোনোদিন পুষ্টিকরণ করেনি এগুলো। এরকমও ডাক্তার আছে যারা বলে যে কোনোদিন জিম করো না, জিম করলে ক্ষতি হয়। আর এরকমও ডাক্তার আছে যে জিম না করলে কিন্তু মারাত্মক লেভেলে তোমার প্রবলেম হয়ে যাবে। তো ডাক্তাররা ডিফারেন্ট কথাবার্তা বলে, বাট এরকম কোনো ডাক্তার বলেনি যে 18 বছরের আগে জিম করা উচিত না। হ্যাঁ, কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো 18 বছর করা উচিত না। তোমরা ফ্রি হ্যান্ড করো, তোমরা করো, কার্ডিও করো 18 বছরের আগে, নিজের বডিটাকে ডেভেলপ করার চেষ্টা করো। হ্যাঁ, শরীরে মেদ ঝরানোর চেষ্টা করো, ঘাম ঝরাও, দেখবে ঠিক হয়ে যাবে। এটা খুব দরকার আমার মতে। আচ্ছা, সো মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। আই থিঙ্ক এও যে কোয়েশ্চেন করেছে সেও তোমার কোনো এক স্টুডেন্ট। হাউ টু ডিল উইথ রিয়েল অ্যানালিসিস? জয়েন অঞ্জগতি ক্লাসেস, ঠিক আছে? আই মিন এর থেকে স্ট্রেট ফরওয়ার্ড আনসার হয়তো আর হতে পারে না। না, আমি এটা বলবো না একদম, এটা আমি জাস্ট ফান পার্ট। তবে রিয়েল অ্যানালিসিসটা কনকার করতে গেলে ইউটিউবে প্রচুর ভালো ভালো ভিডিও আছে, এটা বলতে হয় বলে বললাম। সেরকম ভালো ভিডিও নেই, ঠিক আছে? এটা কিছু কিছু ভিডিও আছে যেগুলো খুব ভালো। বাট রিয়েল অ্যানালিসিসটা শুধুমাত্র ডেফিনেশন মুখস্থ করা বা অঙ্কের ওপর সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাকে ওটা জিওমেট্রিক্যালি ফিল করতে হবে। একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে বোধহয় জিওমেট্রিক্যালি ব্যাপারটাকে এক্সপ্রেস করছে, বাট আমি বাদবাকি কোনো চ্যানেলে দেখিনি যে জিওমেট্রিক্যালি ব্যাপারটাকে এক্সপ্রেস করছে। আমাদের এখানে জিওমেট্রিক্যালি ছাড়া কথাবার্তা আমরা বলি না একদম। কোনো কোনো জায়গায় তোমরা দেখবে যে 2 দিনে রিয়েল নাম্বার চ্যাপ্টারটা শেষ, 5 দিনে সেট সিনার চ্যাপ্টার শেষ। উই ডোন্ট ডু দ্যাট হিয়ার, ঠিক আছে? তো আমাদের রিয়েল নাম্বার শেষ করতে 14টা ক্লাস লেগেছে, আমাদের সেট সিনার শেষ করতে 17টা মতন ক্লাস লাগবে। আমরা সারাদিন পড়াই। তো রিয়েল অ্যানালিসিসটা তোমার কন্টিনিউয়েশন থাকতে হবে, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। অ্যান্ড তোমার যদি 3rd সেমিস্টারে ওটা রিয়েল অ্যানালিসিস ফেভারিট সাবজেক্ট না হয়, তার মানে তুমি ভুল পথে হাঁটছো। যারা ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট, আমার মনে হয় পার্সোনালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এলপিপি আছে, গ্রুপ থিওরি আছে, রিয়েল অ্যানালিসিস আছে। এই মুহূর্তে তোমার সবথেকে ফেভারিট সাবজেক্ট রিয়েল অ্যানালিসিস হওয়া উচিত, এটা আমার মনে হয়। না হলে তুমি খারাপ নাম্বার পাবে আমি সেটা বলছি না, বাট তোমার পথ মনে হচ্ছে আমার ভুল আছে। বিকজ রিয়েল অ্যানালিসিস তোমার এই মুহূর্তে সবথেকে ইন্টারেস্টিং সাবজেক্ট লাগা উচিত, তারপর গ্রুপ থিওরি। যাই হোক, জয়েন যে রুমটা ঠিক আছে, যেখানে পড়ছো ভালো করে পড়ো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, সিঙ্গেল না মিঙ্গেল জাস্ট ফর ফান? ম্যারিড, ঠিক আছে? আমার 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, তার আগে আমি 4-5 বছর ধরে ইনভলভ ছিলাম। যার 4 সাথে ইনভলভ ছিলাম তার সাথে বিয়ে হয়ে গেছে, সুতরাং সিঙ্গেল মিঙ্গেলের কোনো প্রশ্নই উঠছে না, ঠিক আছে? আই অ্যাম স্ট্রিক্টলি ম্যারিড। আচ্ছা, স্ট্রিক্টলি কথাটার উপর একটু বেশি জোর দেওয়া হয়েছে। যাকে নেক্সট কোশ্চেন, স্যার, হোয়াট ডু ইউ থিঙ্ক, ডেজিগনেশন অর মানি, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াই? দুটোই, মানে ডেজিগনেশনটা বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়, বাট তার সাথে সাথে মানিটা ইম্পর্টেন্ট খুবই। মানে কেউ যদি বলে যে না আমি প্রচুর ডেজিগনেশন আছে, এবার তার কাছেও মানি ইম্পর্টেন্ট, বুঝতে পারলি তো? মানে ডেজিগনেশন তার কাছে ইম্পর্টেন্ট, ডেজিগনেশনের দিকে সে ছুটছে, তার মানে তার ব্যাকআপে মানি আছে, হয় তার বাবার আছে বা তার বিষয় সম্পত্তি আছে। সে বলবে যে না আমার কাছে ডেজিগনেশনটা ইম্পর্টেন্ট, আমি বলবো না, কারণ আমার পেছনে তো টাকার পাহাড় ছিল না। তো আমাকে ডেজিগনেশন বাড়ানোর আগে
টাকার কথা চিন্তা করতে হয়েছে। সো এটা ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্ট ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। যদি কেউ মনে করে যে না আমার মানি আছে, চলে যাবে ফ্যামিলি, আমি তাহলে ডেজিগনেশনটা বাড়াবো, ফেয়ার এনাফ। কেউ যদি বলে যে না আমার কাছে টাকা নেই তবু আমি ডেজিগনেশন বাড়াবো, তার একটা আর্নিং সোর্স খুঁজে ডেজিগনেশন বাড়ানো উচিত, আমার এটা পার্সোনালি মনে হয়। নাইস, গুড আনসার। আই মিন যে কোশ্চেনটা করেছিল আই থিঙ্ক পেয়ে গেছো তোমার রিপ্লাই। নেক্সট আই থিঙ্ক তোমার কলেজ লাইফের কোনো স্মৃতি এখন সে একটু রিলিভ করাবে তোমাকে দিয়ে। বলছে আমি গুরুদাস কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। আচ্ছা, বলছিলাম SM ম্যাডামকে কেমন লাগে? SM ম্যাডাম, ম্যাথমেটিক্সের SM ম্যাডাম বলেছে নিশ্চয়ই। আমার তো দারুণ লাগে। SM ম্যাডামের সাথে আমার ঝামেলাও হয়েছে, ঝগড়া হয়েছে। SM ম্যাডাম আমাকে দেখলেই চিনতে পারবে, অয়ন চক্রবর্তীর আমি, উনি একবারে চেনেন আমাকে। তো SM ম্যাডাম আমাকে দারুণ লাগে, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড টিচার এবং ভালো পড়ান। আমার তো উনার পড়ানো খুব ভালো লাগতো। এবং উনি আমাকে কলেজ ছাড়ার আগে 2-3টে কথাবার্তা বলেছিলেন ইয়ের সামনে, আমি সেগুলো বলবো না অবশ্যই, কারণ নিজের বড়াই কেউ নিজে করে তুই বলাবেন না। তো আমার ব্যাপারে উনি কিছু বলেছিলেন, কিছু কথাবার্তা টিচার্স রুমের সামনে দাঁড়িয়ে, তো ওগুলো আমি সারা জীবন মনে রাখবো। এবং উনি আমাকে অনেক সুন্দর সুন্দর লাইফ লেসেন দিয়েছিলেন মাত্র 10 মিনিটের মধ্যে, তো ওগুলো আমার মনে আছে। তো আমার তো খুব দারুণ লাগেছে ম্যাডামকে। তো আই থিঙ্ক নেক্সট কোশ্চেন আমরা যাই, সেটা হচ্ছে হাউ ম্যাথমেটিক্স চেঞ্জড ইউর থিঙ্কিং অর ফিলোসফি টুয়ার্ডস লাইফ অ্যান্ড সোসাইটি? কি বললি? থিঙ্কিং অ্যান্ড ফিলোসফি? হ্যাঁ, টুয়ার্ডস লাইফ অ্যান্ড সোসাইটি। ম্যাথামেটিক্স চেঞ্জ থিঙ্কিং অ্যান্ড ফিলোসফি টুয়ার্ডস লাইফ অ্যান্ড সোসাইটি। দেখ এই কোশ্চেনটা গভীর কোশ্চেন, বুঝতে পারতে? প্রথমত ইংরেজিতে করেছে, তারপরে মারাত্মক গভীর কোশ্চেন এটা। টুয়ার্ডস লাইফ অ্যান্ড ফিলোসফি যদি আমাকে বলিস তাহলে আমি এটুকুনি বুঝতে পেরেছি যে এভরিথিং ক্যান বি ডেসক্রাইব বাই ম্যাথামেটিক্স। এটা আমি সবসময় আমার সব স্টুডেন্টদেরকে বলি, যে কোনো কিছু লাইফের যে কোনো ইভেন্টকে তুমি ম্যাথামেটিক্স দিয়ে এক্সপ্রেস করে দিতে পারবে। এবং আমি এটাও বলেছিলাম একটা গল্প, যে একটা ম্যাথামেটিশিয়ান ছিল যে তখনকার সময় একটা বড় পোয়েট, বিশাল বড় পোয়েটের সমস্ত কবিতা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে ডেসক্রাইব করে দিয়েছিল। এটা খুব একটা ইন্সপায়ারিং কথা আমার জন্য। তো ম্যাথামেটিক্সের ব্যাপারে আমার লাইফটা থিঙ্কিং চেঞ্জ করেছে। আর আমার এটা মনে হয় পার্সোনালি যে বাদবাকি সাবজেক্ট কিন্তু সবাই, মানে পৃথিবীর যে কোনো সাবজেক্ট আলটিমেটলি ফিলোসফি দিকেই মেশে। আর মানে ফিলোসফিতে সাবজেক্ট, বাট পৃথিবীর যে কোনো সাবজেক্টের আলটিমেট ডেস্টিনেশন কিন্তু ফিলোসফি। আমার মনে হয় ম্যাথামেটিক্স সব থেকে তাড়াতাড়ি গিয়ে মেশে ফিলোসফির সাথে। মানে ফিজিক্সও মেশে, কেমিস্ট্রিও মেশে, বাদবাকি যে কোনো সাবজেক্ট গিয়ে মেশে, ফিলোসফিতে সবার আগে গিয়ে মেশে। বাট ফিলোসফির পরে যদি কোনো সাবজেক্ট সব থেকে তাড়াতাড়ি বেশি ফিলোসফিক্যাল হয় সেটা ম্যাথামেটিক্স। তো ওটা আমার মনে হয়েছে পার্সোনালি। তো এটা হতে পারে জিনিসটা। সো আই থিঙ্ক অনেক সিরিয়াস কনভারসেশন আমরা করে নিয়েছি, এখন একটু লাইটের মুডে যাওয়া যাক। সো কেউ একজন কোশ্চেন করেছে, সো আই হ্যাভ 2 কোশ্চেন্স অ্যান্ড ফার্স্ট আমি বলছি যেটা, ইউ আর ইনটু মিউজিক, you play guitar so well, so tell us more about that journey. I mean, had you ever thought of making career in music? আমিও তোমাকে দেখেছি গিটারটা ভালো প্লে করতে, গানও করতে মাঝে মধ্যে স্টুডেন্টদের মাঝখানে, তো এটা আমারও বেশ জানার ইচ্ছে যে কখনো ভেবেছিলে কি না। লাইফের প্রথমে ভেবেছিলাম যে ক্রিকেটার হবো, প্রফেশনাল লেভেলে কি ক্রিকেট খেলেছি, ডান হাতে রাইট আর্ম বোলার ছিলাম, বাট আই ওয়াজ নট গুড এনাফ যেটা দরকার রঞ্জি লেভেল খেলার জন্য বা ক্লাব লেভেল ফার্স্ট ডিভিশন খেলার জন্য, আমার সেই রকম ট্যালেন্ট ছিল না। তো ওটা আমার মারাত্মক লেভেলের প্রথম ভালোবাসা বলতে পারিস। তারপরে আমি যেহেতু আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাড়িতে মিউজিকের চর্চা, মানে এমন কোনো ইনস্ট্রুমেন্ট যে প্রায় নেই, খালি গিটারটাই ছিল না। তো বাড়িতে সবাই মিউজিক করে, আমার বাবা মা জেঠু তো 300টার উপরে গান ফান লিখেছে, আমার বাবা গান করে, আমার দিদি দুর্ধর্ষ গান করে, তো আমার ছোদ্দি নিজের দিদি নাচে খুব ভালো, আমার মা, তো বাড়িতে মিউজিকের কালচার বরাবরই মারাত্মক লেভেলে ছিল। তো আমি সেভাবে কোনোদিন আমাকে আলাদা করে মিউজিকের কালচার দেওয়া হয়নি, মানে এটা ঘরের থেকেই পেয়েছি। তারপরে যখন ওই হয় না যেটা ওই 11-12 যেটা উড়নচণ্ডী হয়ে যাওয়ার পরে, লাইফে কিছু হার্টব্রেক দেখার পরে ভেবেছিলাম যে রকস্টার হবো। ঠিক আছে, তো এইসব রকস্টার ভাবনা থেকে ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো ওই সময় গান বাজনা প্রচুর করেছি, ব্যান্ড ফ্যান্ড ছিল। তো কিন্তু একটা জিনিস আমি তোকে বলছি, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে তুমি যদি কোনো জিনিস মানে কোনো একটা অ্যাকশনসের রেসপেক্টে করা শুরু করো, ওটা কিছুদিনের জন্য কাজ করে, মানে আমার জন্য এটা হয়েছে, ওটা সাস্টেনেবল হয় না। ঠিক আছে,
তো মানে আমার মিউজিক করাটা আমার প্যাশন না, মিউজিকটা আমার হবি, ঠিক আছে? তো ওই জন্যই আমার মনে হয় পার্সোনালি যে আমার ওই মিউজিকটা নিয়ে কেরিয়ার কোনো দিন সেরকম হতো না, বা হয়তো হতো, বাট আমার ক্ষেত্রে হয়নি। বিকজ মিউজিক আমাকে ট্রিগার করেছে অন্য কিছুর রেসপেক্টে, যেটা আমার প্যাশন না, ঠিক আছে? হার্ট ব্রেক হলো বা লাইফের ইভেন্ট হলো, ওখান থেকে মানুষ হচ্ছে না তখনকার দিনে, ব্রেকের পর তো কবি হয়ে যায় মানুষ। তুমি এরকম রকস্টার হওয়ার ওই কবি টবি আর কিছুই না, কবি টবি মানে ওই আর কি আজকালকার দিনে নতুন প্রজন্মের কবি তো এরকমই আলটিমেটলি না। তো এমন মিউজিক করা শুরু করেছি, সেই মিউজিক কেউ শুনতো না, হেভি মেটাল মিউজিক করা শুরু করেছিলাম, কেউ শুনতো না। যদি দুধের চেয়ে অনুপম রায়ের মতন গান গাইতাম তাহলে হয়তো আলাদা ব্যাপার ছিল, হ্যাঁ, টুং টুং সুন্দর গিটার বাজিয়ে, বাট চলে গেছিলাম হেভি মেটালে, যেটার কোনো ফিউচার নেই এখানে। তো সেটার রেসপেক্ট আরও অনেক আর কি, সেই সব নিয়ে পরে জানা যাবে। Your favorite travel destination in the world and কার সাথে যেতে চাও? obviously আমার এইটা, আমি কোনো সত্যি কথা বলতে এটা কার সাথে যেতে চাই বলতে গেলে এটা আমি বলছি না, ক্যামেরার পেছনে তোর বৌদি আছে বলে বলছি না, ঠিক আছে? কিন্তু আমি গেলে আমার ওয়াইফের সাথে যেতে চাই আমার ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশনে। এবং ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশনটা কী সেটাই না বুঝতে পারি, জানিস তো? ওটা পাহাড় ভালো লাগে, নদীও ভালো লাগে, কোথাও একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হতে পারে। ইন্টারন্যাশনাল আমাকে সেরকম টানে না, আচ্ছা, আমার জানি না কেন ইন্টারন্যাশনাল আমাকে টানে না, বাট আমার মনে হয় যে আমার ইন্ডিয়াতেই এমন এমন জায়গা আছে আমি ওগুলো এখনো দেখে উঠতে পারিনি। তো আমার মনে হয় যে ওই ইন্ডিয়ার জায়গাগুলো যদি সব কিছু দেখে নিই, তারপরে হয়তো আমি একবার ইন্টারন্যাশনালে যাওয়ার কথা ভাববো, ঠিক আছে? পয়সা করেই আছে ইন্টারন্যাশনালে যাওয়ার, কিন্তু 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 এখন যাওয়ার ইচ্ছাটা নেই। এবার সব কিছু তো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। যদি দেখি যে আমার ওয়াইফের যাওয়ার ইচ্ছা আছে, বা যদি দেখি যে ফ্যামিলির কারো যাওয়ার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই আমি তখন ভাববো জিনিসটা একটু। বাট এখন আপাতত আমার নদী পাহাড় এই দুটো জায়গা, নদী মানে সমুদ্র, পাহাড় এইটুকুনি আমাকে। রিসেন্টলি আই থিংক ভাইজ্যাগ থেকে ঘুরেছি রিসেন্টলি, ভালো লেগেছে আমার জায়গাটা বেশ। এবার ঠিক আছে, মানে আমি আন্দামান গেছিলাম, আমার লাইফের সেরা জায়গা আন্দামানেই গেছিলাম এখনো পর্যন্ত, ওটা দুর্ধর্ষ লেগেছে। তো দেখা যাক আর কি। এখনো ট্রাভেল প্ল্যান কিছু যদি রিভিল করে দাও। নেক্সট ট্রাভেল প্ল্যান এটা তো আমার ওয়াইফও জানে না, আমি এটা প্ল্যান করেছি। আচ্ছা, মানে কিছু টিকিট ফিকিট বুক করিনি, এমনি প্ল্যান করেছি। ওই যে রিভিল এখানে, হ্যাঁ, তো আমার মলদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, মলদ্বীপ, জানি যে আমাদের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপকে প্রমোট করছে, তো আমি মলদ্বীপ ঘুরে এসে লাক্ষাদ্বীপ যাবো, ঠিক আছে? আমি আগে একটু মলদ্বীপটা ঘুরে আসবো। শিওর, একদম। হ্যাঁ। নেক্সট কোশ্চেন, যে তোমার কাছে যদি কোনো সুপার পাওয়ার এন্টিটি আসে আর তোমাকে 3টে উইশ চাইতে বলে, দেন কোন 3টে উইশ তুমি চাইবে? খুব বোরিং উইশ চাইবো। ফার্স্ট উইশ, ঠিক আছে, ওকে, ম্যাথামেটিক্স অনার্স বা যে কোনো সাবজেক্টে অনার্স করার পরে যাতে এই ডিগ্রিটা কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য এলিজিবল হয়। আচ্ছা, ফার্স্ট উইশ, যেটা কোনো দিন এলিজিবল না। অনেকে অনেক কথাবার্তা বলে, আমার ভিডিওস কিছু কিছু ভাইরাল হয়েছে, অনেকে অনেক হেড কমেন্ট দিয়েছে আমি সিউ সম্বন্ধে বাজে বলেছি বলে। তো বলেছে যে হ্যাঁ, কেউ কোথায় অন্য কেউ কি এনশিওর করে, সিউকে কেন তুমি বলছো, অন্য কোনো কেউ কি এনশিওর করে চাকরি বাকরি? কতজন আইআইটি থেকে চাকরি পায়নি? আরে বাবা, ওরা তো এলিজিবল চাকরি পাওয়ার জন্য। আইআইটির যে ডিগ্রিটা আছে, মানছি ওদের মানে কলেজ থেকে ওরা চাকরি পায়নি, ওরা তো এলিজিবল রে বাবা, ওই ডিগ্রির তো ভ্যালু আছে একটা, ওই ডিগ্রি দেখিয়ে চাকরি পাবে। বাট আমাদের বিএসসি ডিগ্রি ভ্যালু কোন জায়গায় আছে? আমাদের বিএসসি ডিগ্রিটা দেখিয়ে কেউ কোন জায়গায় চাকরি কীভাবে পাবে? তো প্রথম কথা হচ্ছে বিএসসি ডিগ্রির একটা ভ্যালু তৈরি করা, বিকজ এটা বিশ্বাস করে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে কম ডিগ্রি না। একটা আইআইটিয়ান যেরকম পরিশ্রম করে, আমি বলছি না যে আইআইটিতে ঢোকার জন্য যে পরিশ্রমটা করে সেটা এই বিএসসিটা করে না, আর একটা আইআইটি কলেজে ঢুকে যাওয়ার পরে একটা আইআইটিয়ান যেন পরিশ্রম করে, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে পরিশ্রম করে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে যাওয়ার পরে, সেরকমই পরিশ্রম একটা বিএসসি ছেলেপুলে করে। তো এদের কেন ডিগ্রির ভ্যালু নেই? এইটা দেখিয়ে শুধুমাত্র কল সেন্টারেই কেন জব পাচ্ছে, অন্য কোনো জায়গায় কেন জব পাচ্ছে না? তো আমার মতে বিএসসি ডিগ্রিটার ভ্যালুটা বাড়াতে হবে, এবং এটা আমাদেরকে করতেই হবে, মানে এটা নাহলে রাস্তা নেই। আমাদের কোম্পানিগুলো বলে দিই যে বিএসসি ডিগ্রির সাথে কোন কোর্স করলে আমরা তোমাদেরকে নিয়ে নেব, আমি সেই কোর্সই আমার স্টুডেন্টকে করাবো। বাট এই বিএসসি ডিগ্রি ভ্যালু দরকার, ঠিক আছে? ওকে, 3টে উইশ বললি নাকি? হ্যাঁ, ফার্স্ট হলো, সেকেন্ড আর থার্ড রয়েছে। সেকেন্ড যে উইশটা আছে, বিএসসি ডিগ্রি তো হয়ে গেল, সেকেন্ড যে উইশটা আছে সেই উইশটা হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসটাকে চেঞ্জ করা।
সিলেবাস বলতে আমি চাই যে আমি চাই 10-12 বিএসসি, আচ্ছা, স্পেশালি 10-12 মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমি চাই যে আমাকে ওই নায়ক সিনেমার মতন এক সপ্তাহের জন্য তোমাকে মানে শিক্ষামন্ত্রী করে দাও। আচ্ছা, হ্যাঁ, এটা যদি কেউ করতে পারে, মমতা ব্যানার্জি আপনি যদি শোনেন, আমি শিক্ষামন্ত্রীর জন্য আমাকে এক সপ্তাহের জন্য করে দিক। আমার বহুত প্ল্যান আছে এবং বিশ্বাস কর ভাই, এটা স্টুডেন্টদের জন্য রিমার্কেবল হেল্প হবে। এটা আমার প্ল্যান আছে, সব প্ল্যান তো বলা যায় না, বাট প্রচুর প্ল্যান আছে। তবে এইগুলো চেঞ্জ করলে আমাদের স্টেট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টেট হয়ে যাবে এডুকেশন সেক্টরের দিক থেকে। তো এটা ইচ্ছা আছে। 3 নম্বর উইশ মমতা ব্যানার্জি শুনতে পাবে কিনা জানি না। না এবার 3 নম্বর উইশটা হচ্ছে যে আমার যাতে একটা হ্যাপি আর হেলদি ফ্যামিলি থাকুক, ঠিক আছে? আমার পরিবারের যাতে সবাই, স্টুডেন্টের জন্য তো ভাবি, বাট আমার পরিবারে যাতে প্রত্যেকে ভালো থাকে এবং প্রত্যেকে যাতে উইশ আলটিমেটলি ফুলফিল হয়। আমার ফ্যামিলি লাইফ যাতে খুব ভালো হয়, ঠিক আছে? এইভাবে যাতে আমরা সারা জীবন থাকতে পারি, আমি যাতে সারা জীবন পড়িয়ে যেতে পারি, আমার ওয়াইফ যাতে সারা জীবন ভালো থাকতে পারে, এটাই আলটিমেটলি। আমি ভাবছিলাম হয়তো 3টে উইশ, যেরকম বলো না, ডোরেমনের অ্যানিভেডোর, হ্যাঁ ডোরেমনের অ্যানিভেডোর দিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবো। এগুলো অ্যানিভেডোরই, নামগুলো আমি খালি চেঞ্জ করে দিয়েছি। না সেটা ঠিক আছে, বাট কাইন্ড অফ ডিপ থিঙ্কিং হয়ে গেল সেই সময়। না, এটা ইনোভেটর কোনোদিন ভাবিনি, তবে এই 3টাই আমার ইচ্ছা আছে। যদি এর কোনোদিন হয় তাহলে খুব ভালো হবে জিনিসটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আই থিঙ্ক দিস ইজ ওয়ান কোশ্চেন যে স্যার ম্যাথস অনার্সদের স্টুডেন্টদের কি রিলেশনশিপে যাওয়া উচিত? ম্যাথস অনার্সদেরই যাওয়া উচিত, মানে সবার আগে ম্যাথস অনার্স, তারপরে ডিফারেন্ট সাবজেক্টের। ম্যাথামেটিশিয়ানরা যদি প্রেমিক না হয়, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ম্যাথামেটিশিয়ান মানে তোমাকে প্রেমিক হতে হবে, সিরিয়াসলি বলছি, মানে কোনো রাস্তা নেই এটাতে। মানে এক্স্যাক্টলি, মানে আমি মনে করি যে এই বয়সী ছেলেপুলে যদি একটা লাইফে প্রেম না করে, তাহলে তুমি কিছু মিস করছো। 2-3টা ঠিক আছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বিকাশ দিব্যকীর্তি স্যারের কথা টেনে বলছি, এটা কিন্তু আমার কথা না, আমাকে হেড কমেন্ট কেউ করিস না, আর করলেও সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই, করিস। বিকাশ দিব্যকীর্তির কথা বলছে যে উনি তো মারাত্মক সিরিয়াস মানুষ এবং খুব ভদ্র মানুষ, ওনার কথাবার্তার টোন শুনলেই আমরা মুগ্ধ হয়ে যাই। তো বিকাশ দিব্যকীর্তি স্যার বলছে যে, খুব সিরিয়াসভাবে বলছে যে একটা স্টুডেন্টের মিনিমাম 2টো প্রেম করা উচিত, মিনিমাম 2টো। মানে এটা কিন্তু ছেলেদেরকে বলছে, ছেলে মেয়ে নির্বিশেষে মিনিমাম 2খানা প্রেম করা উচিত লাইফের পুরো ক্ল্যারিটি পাওয়ার জন্য। এবার কিছু যদি তার থেকে বেশি করে, সেটা যদি অভ্যাসে দাঁড়িয়ে যায় সেটা খারাপ, বাট মিনিমাম একটা সুস্থ স্বাভাবিক মেল এবং ফিমেলের 2টো প্রেম থাকা উচিত। সেই প্রেমটা যে বরের সাথে হতে পারে বলছি না, যে তার সাথে হতে পারে না, পুরো ফুল লাইফের ক্ল্যারিটি পাওয়ার জন্য। লাইফের ফুল ক্ল্যারিটি, প্রায় ফুল ক্ল্যারিটি না পেলে তুমি 80% ক্ল্যারিটি পেয়ে যাবে তোমার 2খানা প্রেম হলে, তো সব কিছু বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এটা তো করা উচিতই, একদম আমার মনে হয় করা উচিত। আই থিঙ্ক রিলেশনশিপ নিয়ে অনেক কমেন্টস আমরা পেয়েছিলাম, বাট সব তো নেওয়া সম্ভব হয়নি। আমাদের এটার জন্য একটা আলাদা ইউটিউব চ্যানেল আমরা আই থিঙ্ক খুলতে হবে, ওটাই বাকি আছে রিলেশনশিপ অ্যাডভাইসের জন্য অয়ন চক্রবর্তী ক্লাসেস তরফ থেকে। যাকগে, নেক্সট কোশ্চেন হচ্ছে, এত মোটিভেটেড কি করে থাকো সব সময়? পিএস দিয়ে লিখেছে, অনেক মিস করি তোমার পড়ানো। আই থিঙ্ক তোমার এক্স কোনো স্টুডেন্ট হয় হয়তো। মোটিভেটেড সবসময় থাকি না, এটা যদি বলে যে মোটিভেটেড থাকে, এটা ভুল বলা হবে। এবার ওরা তো অবশ্যই দেখে যে মোটিভেটেড আমি আছি, কারণ সামনে তো আমার আলটিমেটলি ওটাই পোর্ট্রে হবে না। বাট আমি সবসময় মোটিভেটেড থাকি না, বহুত লেভেলের মাঝে মাঝে ডিপ্রেশনে যাই, মাঝে মাঝে নোওয়্যার, মিডল অফ নোওয়্যারে আমি সার্চ করতে থাকি। বাট আমার একটা জিনিস, আমার 2টো মানুষ আছে আমার লাইফে। একটা মানুষ বলে যে কিছু না বাবা, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক আছে, ঠিক আছে, এত তো করেছিস, কী সমস্যা আছে, সব কিছু তো ঠিকঠাক আছে, তুই যতটা এসছিস আমার ভাবতে পারিনি যত তুই আসবি, তুই খুব ভালো করছিস। এটা আমার মা, যেটা আর কি সব মাই বলে, একটা মানে প্রত্যেকটা মায়ের প্রায় কথাবার্তা সেম। তো এই সেম কথাটা আমার মা বলে, একটু আবেগপ্রবণিত হয়ে বলে, এত চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই কি এত দূর আসবি তুই ভাবতে পেরেছিলি কোনো দিন? তুই ঠিক পারবি। আমার ওয়াইফ বলে যে তুমি কেন স্টার্ট করেছিলে, তুমি সেটা চিন্তা করো, যে তুমি যখন মিডল অফ নোওয়্যারে আছো, যখন আমি ডিপ্রেশনে আছি, বা আমি যখন আমি বলি যে আমি এখন কী করবো, এরপরে তো মনে হচ্ছে না যে কোথায় আমি যেতে পারবো, আমি কি স্টপ করে দেবো, তখন ও বলে যে তুমি আগে চিন্তা করো যে তুমি কেন স্টার্ট করেছিলে, ওটাই আলটিমেটলি তোমার অ্যান্সার। তো ওই যখন আমি ভেবে নিই যে আমি কেন স্টার্ট করেছিলাম, তখন আমি মোটিভেটেড হয়ে যাই যে আমার কেন স্টার্ট করেছিলাম, তখন তো কিছুই ছিল না,
ঠিক আছে, এগুলো কোনো ভাবতে পেরেছি যে তুই আর আমি একসাথে বসে বসে কথা বলবো, 5টা লোকও শুনবে, ঠিক আছে? তো কেন স্টার্ট করেছিলাম, মাথায় এলেই সব কিছু মোটিভেশন চলে আসে আবার। লাইফের এই মানুষগুলো আই থিঙ্ক অনেক একদম 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 খুবই খুবই। তো নেক্সট কোশ্চেন আই থিঙ্ক তোমার কোনো স্টুডেন্ট আই থিঙ্ক করেছে যে কবে থেকে তুমি পড়ানো স্টার্ট করেছিলে, অ্যান্ড কলেজ টাইম থেকেই কি টিচার হওয়ার ইচ্ছে ছিল? বাই দ্য ওয়ে লটস অফ লাভ ফর এসিসি। কলেজ টাইম থেকে মানে টিচার হওয়ার, জ্ঞান দেওয়ার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে ভাই, মানে লাইফে প্রচুর জ্ঞান দিয়েছি। আই থিঙ্ক যারা টিচার তারা ফ্রিতে জ্ঞান খুব দিতে পারে। ফ্রিতে জ্ঞান করি, এটা আমি একদম, এটা আমি অকপটে স্বীকার করি, আমি ফ্রিতে প্রচুর জ্ঞান দিই, এবং যে কোনো টিচার ফ্রিতে প্রচুর জ্ঞান দেয়। মানে এই যে নেশাটা না, যে ফ্রিতে জ্ঞান দেওয়াটা, এটা অন্য কোনো জায়গায় তুই যে কোনো নেশা তুই নিয়ে নে, মানে অ্যালকোহল বলো, সিগারেট বলো, এই টপ অফ দ্যাট নেশা, এইটা জ্ঞান দেওয়ার, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোশ্চেনের জন্য কী ছিল আমাদের, কলেজ লাইফ থেকে পড়ানো স্টার্ট করেছিলে? ওই জ্ঞান দেওয়ার ইচ্ছা ছিল, এবং কলেজ লাইফ থেকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে পড়ানো শুরু করেছি 2013 সাল থেকে, জাস্ট 12 পাস করে। তো কলেজ লাইফ থেকে ইচ্ছা ছিল যে দেখতাম যে বাদবাকি স্টুডেন্টগুলোকে, আমি ঠিক মিডলে বসতাম, মিডলে বসে কি হতো, দেওয়ালের এদিকে বসতাম, আমি পেছনের স্টুডেন্টকেও দেখতে পেতাম, সামনের স্টুডেন্টকেও দেখতে পেতাম। তো আমার কাছে না পুরো রেঞ্জটা ছিল যে কি হচ্ছে কি না হচ্ছে। তো পেছনের স্টুডেন্টগুলো, আমি বলছি না পেছনে সব স্টুডেন্ট খারাপ, পেছনের স্টুডেন্টগুলো কীরকম ছিল বলতো, হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে, আমি খুব অবজার্ভ করতাম যে এরা কোন জায়গায় ওরা ইন্টারেস্ট অ্যাটাক করছে, স্যারের পড়ানোর কোন জায়গায়, আর ভগবানের আশীর্বাদে প্রথমবারে বুঝে যেতাম। আর তারপর যখন স্যার 2-3 বারে বলতো, তখন আমি দেখতাম চারিপাশে যে ওরা কোন পার্টিকুলার লাইনে বা কোন পার্টিকুলার কথাতে ওরা ইন্টারেস্টটাকে ল্যাক করলো। তখন ভাবতাম যে যদি আমি কোনো দিন পড়াই, তখন ইচ্ছা ছিল না আমি এই ইন্টারেস্টটাকে ল্যাক করতে দেবো না, ঠিক আছে? তা বলে যে আমার কাছে ইন্টারেস্ট ল্যাক হয় না, এটা একদম সত্যি না, সবার কাছে ইন্টারেস্ট ল্যাক হয় একটা স্টুডেন্টের, বাট আমি চেষ্টা করি যতটা না করা যায় জিনিসটা, যতটা ইন্টারেস্টিং বানানো যায় ক্লাসটাকে। তো এই জিনিসটা ইচ্ছা ছিল, এবং তারপরে যখন দেখলাম যে না, চাকরি বাকরি পাওয়ার আশা খুব কম, এবং আমার পড়াতে ভালো লাগছে, তখন আমি একবার যখন বুঝে গেছি যে আমার এটা ভালো লাগছে, তখন আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, তারপর কিছু ভাবিনি আমি কোনোদিন। তারপর তো দেখতেই পাচ্ছি আমরা এত দূরে এসেছি, আর ভবিষ্যতে সামনের দিকে এগোনোর ইচ্ছে রয়েছে না, সেসব ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আই থিঙ্ক ক্লাস 11-এর কোনো স্টুডেন্ট তোমার কাছে করেছে, দাদা ক্লাস 11-এ ম্যাথ ইমপ্রুভমেন্ট কীভাবে করব? ক্লাস 10-এ যেমন প্র্যাকটিস করেছিলাম, এখন সেরম প্র্যাকটিস করলেও জানি না কেন হচ্ছে না ম্যাথস, অনেক চাপে আছি, প্লিজ একটু যদি গাইড করতে। আচ্ছা, সবার আগে আমি একটু নিজের চ্যানেলের প্রমোশনটা করে নিই। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো আছে, অলরেডি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানটা আমরা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? ওকে, সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে তুই যা, গিয়ে ওই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের না 3-4-5টা ক্লাস আমরা দিয়েছি, ওটা দেখ তোর কীরকম লাগছে, ঠিক আছে? ওকে, দেখ তুই যেভাবে ম্যাথামেটিক্সটা পড়িস বা তোকে যেভাবে পড়ানো হয়, তার থেকে ডিফারেন্ট কিছু মনে হচ্ছে কি না। ডিফারেন্ট মনে না হলে যে তোকে মনে বলতেই আপনার কোনো মানে নেই, বাট তুই আগে দেখ যে তোর কিছু ডিফারেন্স লাগছে কি না, মানে আমার পড়ানোতে বা ওই পার্টিকুলার চ্যাপ্টারের রেসপেক্টে। যদি ডিফারেন্স লাগে, ঠিক আছে, তাহলে ফলো আওয়ার ক্লাস সবার প্রথমে। দেন আমি প্রথমেই বলেছি যে ইচ অ্যান্ড এভরি ম্যাথ 2বার দেখে 3বার না দেখে, যদি না পারিস 2বার দেখে 1বার না দেখে, এভাবে প্র্যাকটিস করা শুরু করে দে, ঠিক আছে? তারপর তোকে কিছু আমাকে বলতে হবে না, তুই আলটিমেটলি তোর রাস্তা পেয়ে যাবি, এইটুকুনি খালি বলবো আমি। আচ্ছা, তো অয়ন চক্রবর্তী ক্লাসে জয়েন করো, দেন দেখতে পাবে তোমাদের ভয়টা আর নেই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 2টো কোশ্চেন রয়েছে, যে 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমার নিজের রয়েছে, ঠিক আছে? তো কোশ্চেনটা করার জন্য আমি নিজেই খুব এক্সাইটেড হয়ে আছি, সেটা আমি এখনই করছি। I mean, tell us something about you and Bomoni's journey from that love life to a happily married life, and এটা নিয়ে আমার একটা ইচ্ছা আছে, আমি একটা আলাদা ভিডিও পুরোপুরি বানাবো। সে বানাও, বাট এখানে কিছু বলতে ভালোই কাটছে। আমরা প্রেম করেছি মোটামুটি 5 বছর মতন, আর এখন 2 বছর আমাদের বিয়ে হয়ে গেল, তো দুর্দান্ত লাগছে। আর কোনোদিন আমি এটা বলতে পারি যে ওর সাথে থেকে আমার কোনোদিন বোর লাগেনি, ঠিক আছে? আর আমাকে লোকে বলে যে আমি নাকি থাকলে নাকি কেউ বোর হয় না, আমি নাকি খুব ভালোভাবে এন্টারটেনমেন্ট করতে পারি সবাইকে, বাট আমি এটা বলতে পারবো যে আমাকে যদি কেউ এন্টারটেন করতে পারে সেটা একমাত্র ও। মানে আমার সবার সাথে এন্টারটেনমেন্ট হই না, আমি করি এন্টারটেন, বুঝতে পারলি তো, বাট সবার সাথে আমি এন্টারটেন হই না, মানে হ্যাঁ,
প্রত্যেকটা এন্টারটেনার তো ভাই নিজেও এন্টারটেনার হতে চায়, তো ওটা আমি দেখেছি সারাক্ষণ যদি কারো, তোরা আমার এনার্জি দেখেছিস, তোরা আমার ওয়াইফের এনার্জি দেখিস নি যে সারাক্ষণ কীভাবে এন্টারটেন আমাকে করতে পারে, এই একটা জিনিস আমি একদম পুরো ভাগ্য করে পেয়ে গেছি। সুতরাং আর চিন্তা নেই। আই মিন টাচউড, সব ভালো হোক ইন ফিউচারও। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট কোশ্চেন একজন করেছে, ডু ইউ বিলিভ ইন গোস্ট অর নেগেটিভ এনার্জিস? হোয়াটস ইউর ওপিনিয়ন অন দিস? আমার থেকে ভূতের বেশি ভয় কেউ পায় না। মানে যে কোনো মেয়ের চেলানোকে আমি হার মানিয়ে দেবো। আমি যদি ভূতের কোনো সিন দেখি, যে কোনো মেয়ে আমার কাছে হেরে যাবে চেল্লানোতে, আমি সবার থেকে বেশি জোরে চেল্লাবো, ঠিক আছে? স্ট্রিট 2 দেখতে গিয়ে আমি হল কাঁপিয়ে দিয়েছিলাম পুরো প্রথমবার চিল্লে, হ্যাঁ। তো আমি সত্যি কথা বলতে আমি গোস্টকে বিলিভ করি, ঠিক আছে? গোস্ট না থাকলেও গোস্ট আছে, কে বলবে নেই, আছে গোস্ট। আমি সিরিয়াসলি বলছি, বিলিভ ইন গোস্ট। এবং নেগেটিভ এনার্জিকে তো আমি মারাত্মকভাবে বিলিভ করি, ঠিক আছে? পজিটিভ লোকের সাথে মেশো, নিজের চারিপাশে পজিটিভ অরা মেনটেন করো, যেই ভগবানকে বিশ্বাস করো, যারা যেরকম ধর্মে আছো, প্রত্যেকে নিজের ওপরওয়ালার কাছে সবসময় প্রে করবে। এবং নেগেটিভ এনার্জি কামস ফ্রম নেগেটিভ পিপল, আমার এটা পার্সোনালি মনে হয়, না হতে পারে জিনিসটা। তো নেগেটিভ পিপলদের থেকে একটু দূরে থাকো, সোজা কথা বলতে গেলে। তুমি নিজে বুঝতে পারবে যে কোন মানুষগুলো তোমার জন্য নেগেটিভ। তাদের সাথে বলছি না তাদেরকে দেখলে 2 লাখ মেরে দেবে, না, ওরকম না। তাদের সাথে তুমি প্রফেশনাল লেভেলে রিলেশনশিপ মেনটেন করো, বাট ডোন্ট বি টু পার্সোনাল, ঠিক আছে? ওকে, বিকজ নেগেটিভ পিপল যদি তোমার লাইফে পার্সোনাল লেভেলে চলে আসে, তাহলে তোমার লাইফে নেগেটিভিটি কিন্তু আসতে বাধ্য। এবার এগুলো কোনো সুপার ন্যাচারাল জিনিস না, এগুলো খুব সায়েন্স, বেসিক সায়েন্স। সো এই জিনিসপত্রগুলো তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। তো নেগেটিভ এনার্জি আছে, এনার্জিকে আমরা দেখতে পাই না, আমরা এনার্জি ফিল করতে পারি। প্রত্যেকটা এনার্জির মতন এই নেগেটিভ এনার্জিটাও খুব বাস্তব, ঠিক আছে? ওকে, তো এটা একটু মেনটেন করা উচিত সবাইকে। সো দিস সামস আপ আমাদের পুরো ভিডিওটাকে। আর কোনো সেরকম কোশ্চেন নেওয়া হয়নি, অনেক কোশ্চেন ছিল। যদি কোশ্চেন সব নেওয়া হতো তাহলে ভিডিওটা হয়তো 2 ঘন্টা লম্বাও হয়ে যেত। তো অত বড় ভিডিও তো আর তাহলে মুভি দেখতে হবে, ভিডিও আর ইউটিউব ভিডিও দেখতে পারবো না আমরা। তো নেক্সট কিউএনএতে যাদের কোশ্চেন নেওয়া হয়নি তারা আবার একটু কাইন্ডলি কোশ্চেন করবে, তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আমরা চেষ্টা করবো সেটা নেওয়ার। আর যাদের কোশ্চেন আমরা নিলাম, যারা তোমাদের আনসারগুলো পেয়েছো, তারা অবশ্যই কমেন্টসে এসে জানিও যে তোমাদের আনসারগুলো কেমন লাগলো, তোমরা যেরকম আনসার চেয়েছিলে সেরকম পেয়েছো কিনা। আর আই থিঙ্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ, খুব ভালো ভালো তোমরা কমেন্ট করেছো। এবং তোমরা বলবে যে তোমাদের নামগুলো কি আমরা নিতে পারবো, তাহলে সেই বুঝে ওরা নাম নেবে। কারণ আমরা প্রথম ভিডিওতে জানতাম না যে তোমাদের নাম নেওয়াটা তোমরা কীরকম আমি নিচ্ছ ব্যাপারটা। তো যদি তোমরা মনে করো যে তোমাদেরকে নাম আমরা শাউট আউট দেবো, তোমরা সেটা বলতে পারো, আমরা শাউট আউট সত্যিই দেবো। আর যাদের ভিডিও নাম কোশ্চেনগুলো নেওয়া হয়নি, তারা ডিমোরালাইজ হও না। যেগুলো টিপিক্যাল, যেগুলো আমাদের স্টাডি ওরিয়েন্টেড কোশ্চেন, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কোশ্চেন করতে পারো, সমস্যা নেই কোনো, যারা আমার স্টুডেন্ট। আর যেগুলো টিপিক্যাল স্টাডি ওরিয়েন্টেড কোশ্চেন, ওগুলো আমরা পরে নেক্সট কোনো কিউএনএতে অবশ্যই সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। তো নেক্সট কিউএনএর আগে যখন আমরা পোস্টার দেবো আবার তোমাদের কোশ্চেন করার জন্য, তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন করতে পারো। তো অল দ্য বেস্ট, ঠিক আছে? থ্যাংক ইউ।